কি বলছে? আচ্ছা, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করার আগে কি কি করেছি, কি কি? প্রথমে জার্নাল করেছি, তারপরে লেজার করেছি, তারপরে করেছি ক্যাশ বুক। ক্যাশ বুকের পরে হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। তাহলে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টের আগে ক্যাশ বুক কেন রয়েছে? কারণ ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট বানাতে গেলে তোমার ক্যাশ বুক লাগবে। ক্যাশ বুক লাগবে, সেই কারণেই এর আগের চ্যাপ্টারই রয়েছে ক্যাশ বুক। আর ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট বলতে কি বলছে, যে তোমার যে, আচ্ছা তার আগে বলে দিই ক্যাশ বুক কত রকমের হয়। সিঙ্গেল কলাম, ডাবল কলাম, ট্রিপল কলাম। ট্রিপল কলাম ক্যাশ বুক মানে তাদের ক্যাশ কলামও থাকছে, ব্যাংক কলামও থাকছে, ডিসকাউন্ট রিসিভ, ডিসকাউন্ট রিসিভ অ্যালাউ দুটোই থাকছে, মানে ডিসকাউন্ট কলাম থাকছে। তো ব্যাংক রিকনসিলিয়েশন বানাতে গেলে, এটা বন্ধ করে দাও তো, এটা বন্ধ করে দাও। ওটা এখনই চালানো হয়েছে, আর কিছুক্ষণ পরে। আচ্ছা, তাহলে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট বানাতে গেলে তাহলে ক্যাশ বুকের ব্যাংক কলাম লাগবে। ক্যাশ বুকের ব্যাংক কলাম, কারণ তুমি ব্যাংকের যে ব্যাংক রিলেটেড যে ট্রানজেকশন সেগুলো কোথায় রেকর্ড করেছো? ক্যাশ বইয়ের ব্যাংক কলামে। ক্যাশ বইয়ের ব্যাংক কলামে রেকর্ড করেছে। তাহলে তুমি ক্যাশ বইয়ের ব্যাংক কলামে একটা সিডি ব্যালেন্স দেখতে পাচ্ছ, টু ব্যালেন্স সিডি। টু হয় না, এখানে তোমার কি হয়, বাই হয়ে থাকে নর্মালি, বাই ব্যালেন্স সিডি হয়ে থাকে। তো সেই ব্যালেন্সের সাথে তোমার ব্যাংক ব্যালেন্সের ম্যাচ নাও হতে পারে। তাহলে কি অডিটর সাইন করবে? বলবে তোমার বইতে এক ধরনের ব্যালেন্স আছে কিন্তু তোমার ব্যাংকের স্টেটমেন্টে আরেক ধরনের ব্যালেন্স দেখাচ্ছে, তুমি রিকনসিলিয়েশন করে দাও, কেন মিসম্যাচ হচ্ছে। ঠিক আছে, তো তোমাকে রিকনসিলিয়েশন করে দিতে হবে। রিকনসিলিয়েশন যেটা করছো, তা সেখানে তুমি দেখাচ্ছ যে সেখানে কি কি কারণে তোমার মিসম্যাচ হচ্ছে ওই দুটো ব্যালেন্সের মধ্যে। এটাই হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেট। এই যে বানালে, তোমার বইতে এক ধরনের ব্যালেন্স আছে, বইতে ধরো 50,000 রয়েছে, তাহলে লিখলে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক, ক্যাশ বুকে 50,000 আছে। কিন্তু তোমার শেষে দেখাচ্ছে, মানে যখন রিকনসিলিয়েশন স্টেটমেন্টটা বানাবে এক পেজের, তাহলে উপরে স্টার্টিং হচ্ছে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক, এন্ড হবে কিন্তু ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক দিয়ে। আর মিডিলে থাকবে তোমার কজেস অফ ডিফারেন্স, ডিফারেন্সের কারণ এই দুটো ব্যালেন্সের মধ্যে। ঠিক আছে, কিছু আইটেম অ্যাড করতে হবে বলেছি, কিছু আইটেম লেস করতে হবে। তাহলে তুমি আলটিমেটলি কি পেয়ে যাবে, যে দুটো ব্যালেন্সের মধ্যে মিসম্যাচ কেন হচ্ছে সেটা দেখাতে পারবে, আর সেইটাই হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। তাহলে এটাকে প্র্যাকটিক্যালি করলেই ইজিলি বুঝতে পারবে। থিওরিতে, থিওরি বললে কিছুই তো হবে না। তো বলে দিয়েছি পাসবুক লাগছে, ব্যাংক স্টেটমেন্ট লাগছে। ব্যাংক স্টেটমেন্ট বলতে আমরা এখানে পাসবুক আর ব্যাংক স্টেটমেন্ট দুটো দুটো আলাদা করে দিয়েছে। পাসবুক নর্মালি আমরা ইন কেস অফ সেভিংস আমরা পেয়ে থাকি, কিন্তু ব্যাংক স্টেটমেন্ট কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে পেয়ে থাকি। একই জিনিস। ব্যাংক রিকনসিলিয়েশনের অবজেক্টিভ কি আছে, তুমি জানতে পারবে যে তোমার ব্যাংকে প্রপারলি জমা হচ্ছে কি টাকা, তুমি যে চেক জমা করেছো সেগুলো টাইম টু টাইম জমা হচ্ছে কি। যদি না জমা হয় তাহলে তুমি ভেরিফাই করে দেখবে কেন জমা হলো না। ঠিক আছে, হ্যাঁ। আর ব্যাংক ওপেনিং ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্স ঠিকঠাক করে ক্যারি করছে কি করছে না। আগের মাসের ক্লোজিং ব্যালেন্স এ মাসের কি হয়ে যাবে, ওপেনিং ব্যালেন্স হয়ে যাবে। ব্যাংকের সফটওয়্যার সিস্টেমে, সফটওয়্যারে চলছে কাজ, ঠিকঠাক ক্যারি ফরওয়ার্ড হচ্ছে তো। মাসের লাস্ট ডেটে যে ব্যালেন্স আছে সেই ব্যালেন্সটা তোমার ম্যাচ হবে পরের মাসের প্রথমে, মানে সেটাই তো ক্যারি ফরওয়ার্ড হবে। তো ঠিকঠাক ক্যারি ফরওয়ার্ড হচ্ছে কি, তুমি রিকনসিলিয়েশনটা বানালে, তুমি বানাতে গেলে তুমি তো কম্পেয়ার করবে, তখনই তোমার সেই ভুলটা যদি হয়ে থাকে চোখে আসবে। এগুলোই হচ্ছে অবজেক্টিভ ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট বানানো।
তারপরে তোমাকে আচ্ছা তোমার ব্যালেন্সের মিসম্যাচ কেন হয়ে থাকে দেখো, ব্যালেন্সের মিসম্যাচ কজেস অফ ডিফারেন্স বলেছিলাম কিছু কিছু, তুমি চেক প্রেজেন্ট করেছো কিন্তু সেটা এখনো ব্যাংকে জমা হয়নি। তো যে ডেটে তুমি ব্যাংকে জমা করতে যাও চেক, সেই ডেটে তুমি কি করো, ক্যাশ বইতে এন্ট্রি করে পাঠিয়ে দাও। তো তো তোমার যদি ওই চেকটা ব্যাংকে জমা না হয় তাহলে কি হয়ে যাবে, ব্যালেন্সের মিসম্যাচ হয়ে যাবে ওই ডেটে। পরের অন্য কোনো ডেটে গিয়ে ঠিক হয়ে যাবে, কিন্তু ওই ডেটে তো মিসম্যাচ থাকবে। এটা চেক ইস্যুড বাট নট প্রেজেন্টেড ফর পেমেন্ট। এটা হচ্ছে তোমার, তুমি কাউকে চেক দিয়েছো, তুমি যখনই কাউকে চেক দিচ্ছ তুমি ক্যাশ বইতে লিখে নিচ্ছ, তার ফলে কি হবে, ক্যাশ বইয়ের ব্যালেন্স কমে যাবে। কিন্তু কাস্টমার যতক্ষণ না ব্যাংকে সেটা প্রেজেন্ট করছে, তাহলে কি তোমার ব্যাংক ব্যালেন্স কমবে? কমবে না, তাহলে মিসম্যাচ থাকবে। তাহলে আমি যেটা কাস্টমারের এক্সাম্পল দিলাম সেটা হচ্ছে এটা, আর যেটা তুমি চেক পাঠিয়েছো কিন্তু ব্যাংকে এখনো জমা হয়নি সেটা হচ্ছে এটা। আর ইন্টারেস্ট কি করতে পারে ব্যাংক, দিতে পারে, তোমার অ্যাকাউন্টে ক্রেডিট করতে পারে, কিন্তু তোমার কাছে যদি ইনফরমেশন না থাকে তুমি তাহলে রেকর্ড করবে না। তো তারপরে হচ্ছে ব্যাংক ইন্টারেস্ট চার্জ করছে, এসএমএস চার্জ, বিভিন্ন ধরনের চার্জ থাকে, এটিএম কার্ড ইস্যু চার্জ। তো ওটা কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে দুটো এক্সাম্পল দিলাম, কিন্তু কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে অনেক ধরনের চার্জ হতে পারে, বা তুমি সিসি অ্যাকাউন্টের ক্ষেত্রে অনেক ধরনের চার্জ হতে পারে। তো সেই সব চার্জ, ইন্টারেস্ট হোক বা এক্সপেন্স হোক, ব্যাংক চার্জ করেছো কিন্তু তোমার কাছে কোনো খবর নেই, তাহলে সেই ডেটে মিসম্যাচ হয়ে যাবে। ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট। আচ্ছা, ডিভিডেন্ড ইন্টারেস্ট কালেক্টেড বাই ব্যাংক। ডিভিডেন্ড ইন্টারেস্ট তোমার বিহাফে কালেক্ট করেছো, তুমি কোনো কোনো জায়গায় ইনভেস্ট করে রেখেছো, কোনো কোম্পানিতে ইনভেস্ট করে রেখেছো, সেখান থেকে ইন্টারেস্ট আসছে, সেখান থেকে ডিভিডেন্ড আসছে, তো তোমার ব্যাংকের অ্যাকাউন্টে জমা হবে কি হবে না? ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে রেখেছো, জমা হয়ে যাবে, কিন্তু তোমার কাছে ইনফরমেশন নেই কবে জমা হয়েছে। পরে যখন তুমি স্টেটমেন্ট বের করলে তখন তুমি জানতে পারলে, ঠিক আছে। ডাইরেক্ট পেমেন্ট বাই ব্যাংক, তুমি ইনস্ট্রাকশন দিয়ে রেখেছো ব্যাংকে পেমেন্ট করার জন্য, কিন্তু কবে পেমেন্ট হয়েছে তুমি সেটা জানো না। মানে তুমি ইনস্ট্রাকশন দিয়ে রেখেছো কি এই পেমেন্টটা করে দেবে, তোমার অটো ডেবিট করা যায় না এখন, ইলেকট্রিক বিল বা যে কোনো বিল অটো ডেবিট হয়ে যায়, তুমি সেইরকম ইনস্ট্রাকশন দিয়ে রেখেছো, তোমার অটো ডেবিট হয়ে গেছে কিন্তু তুমি এন্ট্রি করোনি ক্যাশ বইতে। ডাইরেক্ট পেমেন্ট ইনটু ব্যাংক বাই দ্য কাস্টমার কি করেছে, তোমার অ্যাকাউন্টে জমা করতে টাকা করে দিয়েছে কিন্তু পরে ফোন করে বলেছে, তাহলে তুমি ক্যাশ বইতে গিয়ে কি করে রেকর্ড করবে, সেই ডেটে তো রেকর্ড হয়নি, পর যেদিন ফোন করেছো পরে রেকর্ড করেছো, তো মিসম্যাচ থাকবে। ডিসঅনার অফ চেক ডিপোজিটেড ইনটু ব্যাংক, তুমি ক্যাশ বইতে এন্ট্রি করে ব্যাংকে পাঠিয়ে দিয়েছিলে কিন্তু সেই ডেটে তো ক্যাশ বইতে এন্ট্রি হয়ে গেছে, সেই চেকটা ডিসঅনার হয়ে গেছে, মানে ব্যাংক চেকের টাকা কালেক্ট করতে পারেনি, যে কাস্টমারের চেক ছিল জমাকে দিয়েছিল, তাহলে কি হয়ে যাবে, ডিসঅনার হয়ে গেল, সে কারণে তোমার ব্যালেন্সের মিসম্যাচ হবে, কিন্তু তোমার ক্যাশ বইতে তুমি রেকর্ড করনি। এগুলো হচ্ছে কারণ। তারপর দেখিয়েছিলাম কিছু আইটেম আমাকে অ্যাড করতে হবে, কিছু আইটেম লেস করতে হবে। স্টার্ট করবে ক্যাশ বইয়ের ব্যালেন্স ধরে, এন্ড হয়ে যাবে পাস বইয়ের ব্যালেন্স ধরে, ঠিক আছে, ক্যাশ পাস বই বা ব্যাংক স্টেটমেন্ট একই জিনিস। বা যদি তুমি পাস বইয়ের ব্যালেন্স ধরে স্টার্ট করো তাহলে এন্ড হবে কি দিয়ে, ক্যাশ বইয়ের ব্যালেন্স ধরে। কখন কোনো আইটেম অ্যাড করতে হবে, কখন কোনো আইটেম লেস করতে হবে বলেছিলাম, যে কোনো কারণে যদি যেই বই ধরে ব্যালেন্সটা শুরু করেছো সেই বইয়ের ব্যালেন্সটা যদি বেড়ে থাকে তাহলে কমাবে, আর যদি সেটা কমে থাকে সেটাকে বাড়াবে। ধরো আমি এখানে ক্যাশ বইয়ের ব্যালেন্স ধরে স্টার্ট করেছি, সেটা কোনো কারণে বেড়ে রয়েছে, তাহলে কি করব, লেসে লিখবো, কমাতে হবে। কমে রয়েছে তাহলে কি করতে হবে, বাড়াতে হবে। যেমন একটা এক্সাম্পল দিলাম, কি তুমি ব্যাংকে চেক প্রেজেন্ট করেছো কিন্তু সেটা এখনো ক্লিয়ার হয়নি, তাহলে কি হবে, ক্যাশ বইয়ের ব্যালেন্স কি হয়ে থাকবে, ব্যাংকে চেক প্রেজেন্ট করেছো, কাস্টমারের কাছ থেকে চেক নিলে, ক্যাশ বইতে এন্ট্রি করে পাঠিয়ে দিলে ব্যাংকে, কিন্তু এখনো সেই চেকটা ক্লিয়ার হয়নি, কি হবে, কোন ব্যালেন্স বেড়ে থাকবে, ক্যাশ বইয়ের ব্যালেন্স বেড়ে থাকবে, তাহলে কোথায় লিখতে হবে কমাতে গেলে,
না না, এখানে অ্যাডে লেসে, লেসে লিখতে হবে। লেসে দেখো এই এন্ট্রিটা নিশ্চয়ই থাকবে, চেক পেড ইনটু ব্যাংক বাট নট ইয়েট ক্লিয়ার, চেক পেড ইনটু ব্যাংক বাট নট ইয়েট ক্লিয়ার, তাহলে লেসে লিখতে হবে। তাহলে এবার একটা এক্সাম্পল নিয়ে নাও যে ব্যাংক, ব্যাংক ইন্টারেস্ট ব্যাংক কেটে নিয়েছে, ব্যাংক ইন্টারেস্ট ব্যাংক ডিডাক্ট করেছে, ব্যাংক ইন্টারেস্ট ব্যাংক ডেবিট করে দিয়েছে, তাহলে কোন ব্যালেন্স বেড়ে থাকবে কমে থাকবে? ক্যাশ বইয়ের অবস্থা কি হবে বলো? ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক বেড়ে থাকবে কি কমে থাকবে? ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক বেড়ে থাকবে, কেটে নেওয়া অবস্থায় কি হবে? ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক তো কমে যাবে, ক্যাশ বই বেশি থাকবে। ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক বেড়ে থাকবে, আমাকে কি করতে হবে? কমাতে হবে। এটাই হচ্ছে তুমি এটাকে এইভাবেই বানানোকে বলা হচ্ছে রিকনসিলিয়েশন করা, ব্যাংকের ব্যালেন্সের রিকনসিলিয়েশন করা, ক্যাশ বই আর পাস বইয়ের মধ্যে রিকনসিলিয়েশন করা। তাহলে এরপরে আমরা তাহলে প্র্যাকটিক্যাল প্রবলেমে চলে যাব, ঠিক আছে? প্র্যাকটিক্যাল প্রবলেমে কিছুটা করেছিলাম তাই তো, কিন্তু পুরোটা শেষ হয়েছিল কি? আচ্ছা আমি তাহলে প্রথম থেকে করছি, দেখো তাহলে তোমার সামনে কি রয়েছে? প্রেজেন্ট, তোমার সামনে প্রেজেন্ট রয়েছে ক্যাশ বইয়ের ব্যাংক কলাম, তোমার সামনে প্রেজেন্ট রয়েছে ক্যাশ বইয়ের ব্যাংক কলাম। ক্যাশ বইয়ের ব্যাংক কলামে ওপেনিং ব্যালেন্স কত দেখাচ্ছে, মানে ক্যাশ বইয়ের হিসাবে ব্যাংকের ব্যালেন্স কত দেখাচ্ছে? ক্যাশ বইয়ের হিসাবে ব্যাংকের ব্যালেন্স কত দেখাচ্ছে ওপেনিং এ? 15,000 দেখাচ্ছে, 15,000। কিন্তু পাস বইয়ের হিসাবে কত আছে দেখো তো, 15,000ই রয়েছে, নো প্রবলেম, কোনো প্রবলেম নেই। তাহলে তোমাকে দেখতে হবে আমার এন্ডে কত আছে, এন্ডে 1,400 ক্লোজিং এ রয়েছে। But in case of bank statement, it is how much? 25,300। তাহলে মিসম্যাচ রয়েছে, কত মিসম্যাচ রয়েছে? অনেকটাই মিসম্যাচ রয়েছে। তো এখানে তুমি যখন ব্যালেন্স শিট বানাচ্ছ তাহলে তুমি কোনটা দেখাচ্ছ? ব্যালেন্স শিট যখন বানাচ্ছ তখন তুমি 1400 দেখাচ্ছ, কিন্তু অডিটর বলছে যে না, তোমার এরকম মিসম্যাচ থাকলে হবে না, সাইন হবে না, তাহলে তোমাকে রিকনসিলিয়েশন বানিয়ে দেখাতে হবে কি কারণে মিসম্যাচ, ঠিক আছে? কি কারণে মিসম্যাচ তোমাকে বানিয়ে দেখাতে হবে। আচ্ছা ব্যালেন্স শিটে কোনটা থাকবে বলো তো, 1400 দেখাবে কি 25,300 দেখাবে? ব্যালেন্স শিট বলতে যেখানে কোম্পানির বা বিজনেসের অ্যাসেট থাকছে, লায়াবিলিটি থাকছে, তাকেই বলা হচ্ছে ব্যালেন্স শিট। তাহলে ব্যালেন্স শিটে অ্যাসেট তো থাকছে, তার মানে ক্যাশের ব্যালেন্স তো ব্যাংক ব্যালেন্স তো থাকবে। ব্যাংক ব্যালেন্সের কোনটা নেবে, 1400 দেখাবে কি 25,300 দেখাবে? বছরের শেষে তুমি যখন ব্যালেন্স শিট বানাচ্ছ 25,300 দেখাবে না, 25,300 দেখালে হবে না, 14,000 দেখাবে, 1400 দেখাতে হবে। কারণ তুমি কাস্টমারকে পেমেন্ট চেক চেক ইস্যু করে দিয়েছো, তার মানে ধরে নেওয়া হবে যে তোমার পেমেন্ট হয়ে গেছে। কোন দিকে দেখাবো 1400 টাকাটা? ব্যালেন্স শিট যখন বানাচ্ছ অ্যাসেট সাইডে, অ্যাসেটে তো তুমি দেখাচ্ছ আমার এই অ্যাসেট রয়েছে, তার মধ্যে তোমার ক্যাশ অ্যাট ব্যাংক রয়েছে, ক্যাশ অ্যাট ব্যাংকেই দেখাবে 1400, কারণ এটা তো ব্যাংক ব্যালেন্স। যদি 1400 দেখায় তাহলে স্যার আমার তো অ্যাকচুয়ালি ব্যাংক স্টেটমেন্ট দেখে তো আমি এটা মিলাবো। ব্যাংক স্টেটমেন্ট মেলাবে, কিন্তু আমি ধরুন আমি ব্যাংক স্টেটমেন্ট বানিয়েছি, আমার এই অ্যাকাউন্টে আমার লাস্ট ট্রানজাকশন আছে, ক্লোজিং ব্যালেন্স আছে এত টাকা। হ্যাঁ স্যার কাম তো ক্যাশ অ্যাট ব্যাংকে তো স্যার আমি 14 এই টাকাটাই আমি দেখাবো ব্যাংক স্টেটমেন্টে। ব্যাংক স্টেটমেন্টে দেখাবে, ওইটা তোমার প্রপাইটরশিপ বিজনেসের ক্ষেত্রে হয়ে থাকে যে তোমার ব্যাংকের ব্যালেন্স যত আছে তার সাথে মেলানো হয়, কিন্তু অ্যাজ পার কোম্পানির ক্ষেত্রে ওইভাবে হবে না, কারণ যাকে তুমি পেমেন্ট করে দিয়েছো, চেক ইস্যু করে দিয়েছো অলরেডি, সেটা মাইনাস করে দেখাতে হবে যে আমার এত টাকার ব্যাংকের ব্যালেন্স রয়েছে। তোমার পয়সা কাটেনি সেটা আলাদা কথা, তোমার টাকা কাটেনি সেটা আলাদা কথা,
ঠিক আছে, মানে কাস্টমার হয়তো প্রেজেন্ট করেনি তার জন্য হয়তো ব্যাংকের ব্যালেন্স কমে, হতে পারে, কিন্তু তোমার তো ওটা পেমেন্ট হয়ে গেছে, কাস্টমারকে দিয়ে দেওয়া মানে, বুঝতে পারলে? মৌসুমি কি বুঝতে পারছো কি পারছো না বলো, কিছু বুঝতে পারছো? ঠাকুর দেখা যাচ্ছে। অলোক স্যার যা বললো। আমরা যেটা খেলতাম কি? ও স্যার, বলছি বলো। রিসিভড অ্যাক্রুড ইন্টারেস্ট এটা জানতে গেলে এটা কি হবে? রিসিভড অ্যাক্রুড ইন্টারেস্ট, আপনি আমাকে ধরেছিলেন এটা। রিসিভ অ্যাক্রুড ইন্টারেস্ট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাক্রুড ইন্টারেস্ট আমি করবে। তো ওটাই বললাম, আপনি তো বললেন হবে না। না, আলাদা কিছু বলা হয়েছিল। না, আমি ওটাই বলেছিলাম, আপনি বলেছিলেন তুমি অ্যাক্রুড ইন্টারেস্ট পেয়েছো। তুমি ওইটা বলেছিলে, আমি বলে দিয়েছি কি ওইটা হবে না। আমি তো এমন ভাবে আপনার রিঅ্যাকশনটা দেখালেন যে ওটা হবে না। আরে স্যার তো আজকে বাড়ি যাবে। ও পয়সা এই অডিটরকে সুই করে দিবে। তোমার রিটেন অ্যাপ্লিকেশন দেবে কেন আসুন, যদি ওটা ঠিক দিই আছে, তারপরে অডিটর পড়ে দেবে। রিটেন অ্যাপ্লিকেশন উইথ প্রুফ দেবে, ঠিক আছে, কি জন্য জল আসেন, নিয়ে আসবি। ধরো ভ্যাকসিন নিয়েছিলে, সার্টিফিকেট জমা দেবে। ভ্যাকসিন তো ঘরে বৃষ্টির জল ঢুকে গেছিল, তাহলে কি করে জল ঢুকেছিল, তাহলে ওখানে ভিডিও করে রেখেছিলে, ভিডিও এখানে এই করবে, শেয়ার করবে, এই না হলে তোদের গ্রামের পঞ্চায়েতকে নিয়ে চলে আসবি। ঠিক আছে। ও স্যার বিশাল দিচ্ছে। স্যার তুই আপনি ফটো তুলে রেখেছে তো, বাড়িতে জল ঢুকে গেছে। স্যার ধরুন অলোক স্যারকে ফোন করছি, আমি দিলীপ ঘোষ বলছি, আমার ছেলেকে পরীক্ষা দিতে দিন, নাহলে ইনস্টিটিউট চালাতে দেবো না। আমাকে এইচএস পরীক্ষা অ্যাকাউন্টেন্সি দিনে বসতে দেয়নি পরীক্ষা। যদি গণমন্ত্রী এসে বুঝিয়ে দিয়ে বসতেই দেয়নি আমাকে, এইচএস এর অ্যাকাউন্টেন্সি যে পরীক্ষাটা ছিল আপনার টেস্ট পরীক্ষা। আচ্ছা দেখো, তাহলে 15,000 তো ওপেনিং ব্যালেন্স ম্যাচ আছে, ক্লোজিং ব্যালেন্সেই মিসম্যাচ রয়েছে, ক্লোজিং ব্যালেন্সেই মিসম্যাচ রয়েছে, আমাকে দেখাতে হবে যে কি কারণে মিসম্যাচ রয়েছে। তাহলে আমরা কোন সাইড দেখে নেব, প্রথমে ডেবিট সাইড দেখে নেব। ডেবিট সাইডে এ মুরুগান আছে, বি কৃষ্ণন, এম আরিয়ার, জি কানন, এম চন্দ্রন আর রামন, 5 জনের কাছ থেকে চেক পেয়েছো, 5 জনের কাছ, 5 জন কত আছে, 6 জন, 6 জনের কাছ থেকে চেক পেয়েছো, সেগুলো কোথায় জমা করেছো, ব্যাংকে, ব্যাংকে জমা করেছো, সবগুলোই কি ব্যাংকে জমা হয়ে গেছে টাকা, সব চেক কি ক্লিয়ার হয়ে গেছে, সব চেকের টাকা কি ক্লিয়ার হয়ে গেছে, সব চেকের টাকা ক্লিয়ার হয়েছে কি দেখো, আমরা ব্যাংক স্টেটমেন্টের কোন সাইডে দেখবো, ডিপোজিটে দেখবো, ডিপোজিটে দেখবো, ডিপোজিটে দেখো 6 জনের নাম আছে, মুরগান আছে, মুরগান আছে, টাকাটাও কি হ্যাঁ টাকাটাও দেখতে হবে, ধরুন কম বেশি আছে। দুজন থাকতে পারে, ধরো একই নামে দুজন আছে, তখন টাকাটা দেখে বলতে হবে যে এটা তাহলে ওই চেক। দেখো কে নেই, কার চেক জমা হয়নি এখনো, দুজনের চেক। ওই স্যার আপনার এম চন্দ্রন আর এম রামান। তাহলে লাস্ট ডেটে যে চেক দুটো জমা হয়েছিল, মানে জমা করতে পাঠিয়েছিলে, সেই দুটোই শুধু জমা হয়নি, তাই তো, এর ফলে ক্যাশ বইয়ের ব্যালেন্স বেড়ে আছে কি নেই, ঠিক আছে, তাহলে কি করতে হবে, কমাতে হবে। আমি যদি স্টার্টিংটা করি ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক দিয়ে, তাহলে আমাকে কি করতে হবে, কমাতে হবে। তাহলে করা যাক, স্টার্ট করা যাক।
তাও যদি বেশি গন্ধ হয় নাকটা কেটে করা দিতে হবে। লেখার জন্য অলরেডি একবার আমার গ্রাম বাংলা খাওয়া লাগে। একদিন যাবো খাসি খেতে যাবো, খাবি? খাসি খাবি? তাহলে যাবো 10 দিন যাবো। পয়লা জানুয়ারিতে যাবি। পয়লা জানুয়ারিতে যাবি। তুই যাবি নাকি? তুই পয়লা জানুয়ারিতে যাবি যত খুশি খেতে পারবি। এরা কেস না শিখতে পারবি। আমাকে বললি কেন? এই কি একাই নিয়ে যাবো? তুই পয়লা জানুয়ারিতে যাবি যত খুশি খেতে পারবি। কেন সেদিন খাসির বন্যা হয়? সেদিন তো feast হয়। সব থাকে। খাসির সাথে অন্য কিছু থাকবে? আলু পোস্ত ডাল না, ওইসব আমি খাবো না। আমাকে ডাকবি ভাই। না, ওইসব হবে না। সব পাবো। ঠিক আছে। আমার আমন্ত্রণ করে খাতা না আমি তুই আমার খাসির মধ্যে পানি মিশিয়ে খাবি। তাহলে আইসিএস সবাই না? তোমাদের কি ছক রেডি হয়ে গেছে? গ্র্যাফ এই যে টেবিলটা রেডি হয়ে গেছে? তাহলে খাসির গল্প করছি কেন? কর। পার্টিকুলার এবং জিনিস আনতে আমার সাথে যে একজন আসছে সাথে ছেড়ে দিয়েছে স্যার ম্যাটের কোচিং স্যার মেদিনীপুরে কোথায় করে? নাম কি আছে তার? স্যার রাজীব মন্ডল। ও স্যার ম্যাটের কোচিং রিমুভ যাকে করেছি হ্যাঁ হ্যাঁ স্যার বললেন তো সেই স্যার ম্যাটের কোচিং মেদিনীপুরে কোথায় করে? ম্যাট হ্যাঁ ম্যাট কালকাটায় কি? এসে অনেক কম টাকায় দিচ্ছে, আমরা 40,000 টাকা। ম্যাট কি? এমবিএ তে যান, এমবিএ তে ভর্তি হয়? এখানে নেই। নিজের যোগ্যতায় যে কলেজে পাবো সেই কলেজে করবো, সুপারিশে আমি করবো, আমার যোগ্যতা আছে ভাই পাবো। আমাকে এক কাপ চা খাইয়ে দিন না এত যদি যোগ্যতা থাকে আলু প্লাস আমি বলেছি কিসে নাকি স্যার ফর্ম ফিল আপ করে দিতাম, সেটা দেয় ফর্ম ফিল আপটা তো করি। ও কি তোকে বলেছিল ও তো তোকে হেল্প করবে স্যার ধরুন এমবিএ স্যার করলাম, হুম। তারপরে ধরে স্যার আমি মানে কোনো কিছুর উপর পিএইচডি করতে চাই, মানে এমকম এর কোর্স তো হবে, হবে হবে। হবে। যে কোনো সাবজেক্ট থেকে তুমি করতে পারবে, মোটামুটি তোমার পিজি থাকলে হবে। স্যার মেদিনীপুরে ওয়েস্ট বেঙ্গল পিজি থাকলে হবে, পিজি। কোথায় ডিপার্টমেন্ট করে স্যার? হুম। ওয়েস্ট বেঙ্গল অডিট এন্ড অ্যাকাউন্ট সার্ভিসের জন্য মেদিনীপুরে কোথায় ডিপার্টমেন্ট? মিদনাপুরে নেই, নেই স্যার মিদনাপুরে নেই। দরকার আছে কলকাতায় চলে যাবো, কলকাতায় ট্রান্সফার হয়ে যায় এখানে দায়িত্ব দিলে। কোনো কিছু না হবে না তো কিছু নেই ওখানে আমরা বলছি যখন যাবে সরবকে চিনিস? সারা রাত সরব যাবে বলছি সারা রাত তাহলে বাকি আছে কিসে তুমি কালকে রাতে কথা বলেছি কিসে তুমি বিদ্যাসাগর মূর্তি যেদিন ঘুমায় সেদিন সারা রাতটা কলকাতায় ইচের বাচ্চা। হ্যাঁ কেটে দে। এখানে প্র্যাকটিস করতে যাচ্ছি ওখানে খবর কি? তো লেজারের লাইনটা না দিয়ে বলছো? লেজারের হাতে রেখেছে হাতে এই তোর মালিকের খবর কি? লাইন 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 পর্যন্ত বড় কথা না, ওটা শিকাটা বড় কথা। যতই নম্বর মানুষ হিসেবে নম্বর যেমন না না কোনো ডেটের কলাম নেই। তোর দেখে দেখে যেই ডেটে বানাচ্ছো সেই ডেটে অ্যাজ অন লিখবে। আমরা নর্মালি বছরের শেষে বানিয়ে থাকি অ্যাজ অন, সেই ডেটে দুটো কলাম হবে অ্যামাউন্টের, ঠিক আছে, আর একটা পার্টিকুলারসে লেখার জন্য। এটা ছিল না এটা ক্লাস স্যার আপনি কি বললেন এটা যে অডিট করবে একটা সিএ তো 60টার বেশি অডিট করতে পারে না পারে না, পারে না। মাত্র 60টা স্যার ইনকাম ট্যাক্সের, ইনকাম ট্যাক্সের স্যার রোজগার হবে কি করে? 7টা অর্ধেক করে 60 আদার্স তো রয়েছে। 60-এ ধরো তুমি 15,000 করে মাল্টিপ্লাই করে দাও, 20,000 করে মাল্টিপ্লাই করে দাও, কত হয়ে যাবে? 12 লাখ। অডিট অডিট তাহলে
মাসে 1 লাখ করে দাঁড়িয়ে যাবে। শুধু এইটা, তাছাড়া তো আরো রয়েছে তোমার, ওটা তো ইনকাম ট্যাক্সের অডিট, কিন্তু কোম্পানি অ্যাক্টের অডিট আছে, জিএসটির অডিট আছে। স্যার ওদের একটা কিন্তু স্যার জিএসটি অডিট তো স্যার জিএসটি যারা প্র্যাকটিশনার এখন যে করেছে মানে একটা পরীক্ষা দিতে হয় না জিএসটি প্র্যাকটিশনার তারা অডিট করতে পারে না, পারবে না? কস্ট অ্যাকাউন্টেন্ট, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। স্যার ওদের একটা কিন্তু ফ্যাকাল্টি দাম আছে, মানে এই যে টাস্ক যেগুলো যেমন আমাদের ক্লাব আছে বছরে 2.5 লাখ টাকা পায়, ওটা তো আইটিআর 7 ছাড়া কেউ ফিল আপ করতে পারে না, আর আইটিআর 7 সিএ ছাড়া পাচ্ছে না। এখন পরেগুলো আছে তোমার, তুমি ইনকাম ট্যাক্সে যখন যাবো তখন বলবে, ইনকাম ট্যাক্সে যখন যাবো তুমি তখন ইনকাম ট্যাক্সের আলোচনা করবে, ঠিক আছে? ডান দিকে কেন লেখা হলো কোনটা 1400টা? 1400টা একটা হচ্ছে ইনার কলাম, একটা হচ্ছে আউটার কলাম। আউটারেই লিখতে হবে, ইনার আউটার। একটা হচ্ছে অ্যাডলেস করার জন্য এই যে অ্যাড লিখেছি, এরপরে যে আইটেমটা লিখবো সেটা ইনারেই লিখবো। ডেবিট ক্রেডিটের কিছু ব্যাপার আছে? না, ডেবিট ক্রেডিটের কোনো, যেখানে স্টেটমেন্ট লেখা থাকবে সেখানে কোনো ডেবিট ক্রেডিট থাকবে না, ঠিক আছে? স্টেটমেন্ট না, 1400টা ডান দিকে লিখতে ডান দিকে লিখতে মানে আউটার কলামেই লিখতে আউটার হবে। এই পাশেরটা। হ্যাঁ, পেজের নিচে একেবারে এক পেজ নিয়েছো, পেজের নিচে একেবারে চলে যাও, লেখো ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক। পাসবইয়ের ব্যালেন্স কত রয়েছে? 25,300। তাহলে তোমার স্টার্টিং হচ্ছে কত দিয়ে? 1400 দিয়ে, আর পৌঁছাতে হবে 25,300-তে। 25,300 কোথায় লিখো আউটে? আউটারে, হ্যাঁ একেবারে নিচে খাতার, কারণ কিছু আইটেম অ্যাডে যাবে, কিছু আইটেম লেসে যাবে। তো হাফ হাফ পেজে গিয়ে লেখো, মানে হাফ পোর্শনে গিয়ে লেখো লেস। অ্যাড তো ওরই নিচে লিখবে যেখানে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক লিখেছিলে, জাস্ট বিলো। আচ্ছা, তাহলে এখন যে দুটো ট্রানজেকশন আইডেন্টিফাই করলে, যে দুটো চেক আইডেন্টিফাই করলে, ওই দুটো চেকের জন্য ক্যাশ বইয়ের ব্যালেন্স তো বেড়ে রয়েছে, তোমরা নিজেই বললে, তাহলে কমাতে হবে, লেসে লিখতে হবে। তাহলে লেসে আসো, চেক ইস্যুড নট ইয়েট ক্লিয়ার্ড, ক্রিয়েট বললেন, নট ইয়েট ক্লিয়ার্ড। চেক deposited into bank, deposited into bank, লেসে লিখবে but not yet cleared, এখনো চেক ক্লিয়ার হয়নি। কত হচ্ছে দুটো চেকের মিলে? টোটাল অ্যামাউন্ট, টোটাল সাম ইজ, না ইনারে কত? 1,500 দুটো মিলে, ঠিক আছে। তাহলে এখানে দুটো যোগ করে দেখিয়ে দিতে পারো, 500 প্লাস। হ্যাঁ, তুমি ডিটেলে দেখাতে পারো, আমি এটাকে আরো ডিটেলে দেখাতে পারি, তখন বেশি জায়গা লাগবে। ওটা নিজের সুবিধার্থে তুমি দেখাবে যে পার্সনকে দিয়েছে, নাম যে রয়েছে এ রামেন, এত টাকা টোটাল করে বাইরে বের করতে পারো, বা এমনি প্লাস আছে। তুই যদি অডিট অফিসার হতে কি বলবো? শুধু বেশি হয়েছিল আচ্ছা, তাহলে আমাদের ডেবিট সাইড ডান, ডেবিট সাইড হয়ে গেল। আরে আমাদের ক্যাশ বুকের ডেবিট সাইড চেকিং হলো কি হলো না?
এবার তো আমরা পাস বইয়ের কোথায় চলে যাব? পাস বইয়ের বা তুমি ওইটা কমপ্লিট করে না। আচ্ছা, এটা যখন দেখেছো ঠিকই আছে। তো পাস বইয়ের আমরা ডিপোজিট কমপ্লিট করে নেব। ডিপোজিটে দেখো কি কি এক্সট্রা রয়েছে। ক্যাশ বইয়ের ডেবিট সাইডে যেগুলো থাকার কথা সেগুলো তো আসবেই। ক্যাশ বইয়ের ডেবিট সাইডে যেগুলো দেখেছো সেগুলো তো আসবেই, মানে 4টে আইটেম আসবেই, 4টে চেকের অ্যামাউন্ট আসবেই। তাছাড়াও এগুলো বাদ দিয়ে পাস বইয়ের ডিপোজিটে কি কি এক্সট্রা রয়েছে? বুঝতে পারলে কি পারলে না? দেখো, ক্যাশ বইয়ের ডেবিট সাইড মানে কি ডিপোজিটের সাইড, পাস বইয়ের ডিপোজিট সেম থাকার কথা, সেম ডেটা থাকার কথা। ক্যাশ বইয়ের ডিপোজিট, পাস বইয়ের ডিপোজিট সেম থাকার কথা, সেম ডেটা থাকার কথা। আমি ক্যাশ বইয়ের ডেবিট সাইডে দেখে নিয়েছি যে এই ডেটা আমার রয়েছে, তাহলে সেইগুলো আমি দেখে নিয়েছি পাস বইতে। এবার দেখতে হবে পাস বইতে আর কি কি এক্সট্রা রয়েছে। কি কি এক্সট্রা রয়েছে ডিপোজিটে? ডিপোজিটে কি কি বলো? 2000 টাকা আছে, 3000 টাকা মধুস্বামী। আচ্ছা, এই 3টে তাহলে এক্সট্রা রয়েছে। এই 3টে এক্সট্রা রয়েছে। তাহলে এই প্রথম দুটো আরেকটা কথা, আরেকটা কি বলবো? ব্যাংক ইন্টারেস্ট, এই রমেশামি আর এই মধুস্বামী তারপরটা কি? ব্যাংক চার্জ। বাই ইন্টারেস্ট 350 টাকা আছে। ও 30 বাই ইন্টারেস্টও হবে তো? হুম, তাহলে এই 3টে অ্যামাউন্ট এক্সট্রা রয়েছে ডিপোজিটে। হ্যাঁ। তাহলে এই দুটো কেন রয়েছে বলো? কি কারণে এই দুটো থাকতে পারে যে তোমার ক্যাশ বইতে নেই, মানে ক্যাশ বইয়ের যে ব্যাংক কলাম রয়েছে তাতে নেই কিন্তু এখানে আছে? কি কারণে হতে পারে? কাস্টমার ডাইরেক্টলি ব্যাংকে জমা করে দিয়েছে, তার ফলে তোমার ব্যাংকে রিফ্লেক্ট হচ্ছে কিন্তু ক্যাশ বইতে রিফ্লেক্ট হচ্ছে না, তাই তো? তাহলে ক্যাশ বইয়ের ব্যালেন্স বেড়ে রয়েছে কি কমে রয়েছে এই দুটোর জন্য বলো? প্রথম যে পার্টি রয়েছে ক্যাশ বইয়ের ব্যালেন্স কমে রয়েছে এই দুটোর জন্য, এই দুজন পার্টির জন্য ক্যাশ বইয়ের ব্যালেন্স কমে রয়েছে। তোমাকে কি করতে হবে? বাড়াতে হবে। বাড়াতে হবে। তাহলে অ্যাডে লিখবো তোমরা কি লিখবে ভাবো? Check deposited into bank but not entered in. Yes, sir, এটাই হলো স্যার। চেক ডিপোজিটেড ইনটু ব্যাংক Entered in cash. কাস্টমার ডাইরেক্টলি ডিপোজিটেড ইনটু ব্যাংক। ওটাই করে দিই। আর বইতে তো দেয়া আছে reason। ওটাই কপি পেস্ট করলে হয়ে যাবে। বইতে না, আমি ওইটার কথা বলছি না, তো এই সলিউশনের কথা বলছি না। এইখানে তোমার রিজন দেওয়ার আছে না, ডাইরেক্ট পেমেন্ট ইনটু ব্যাংক বাই কাস্টমার, ওইটাকেই লিখলে হবে। ঠিক আছে, ডাইরেক্ট। 3000 তো এই কলগুলো সব মুখস্থ করবো না? হ্যাঁ, কি কারণে মুখস্থ করার দরকার নেই। তাহলে লিখতে হবে যে কাস্টমার Direct into bank. ডাইরেক্টলি Paid directly into bank. deposited, customer directly deposited into bank but not informed us, এভাবে লিখতে পারো। এতটাই লিখলে হবে, এর বেশি লেখার দরকার নেই। কাস্টমার ডাইরেক্টলি ডিপোজিটেড ইনটু ব্যাংক, এতটাই লিখো। টাকা বলো 5000 ইনারে। Outward
আউটডোর নয়, ইনার আউটার বলবে, আউটডোর নয়, আউটডোর ইনডোর নয়। এটা কিসে আসবে এটা? হসপিটালে আসবে 2000 আউটার ইনার বলবে, 3000 5000 এটা কিসে বসবে? ইনারে? ইনারে। এইটা আমি পড়িনি। ইনার কলাম আউটার কলাম, ঠিক আছে। এটা মানে প্রচুর সিলেবাস ছিল, প্রচুর সিলেবাস। 11 আছে বিজনেস অ্যাকাউন্টিং এ যা কিছু আছে সব 11 থেকে। এখানে আমি আরো ডিটেলে দেখাতে পারি, এই যে আমি নাম না লিখে লিখে দিলাম 3000 2000, এটাকে আমি ডিটেলে দেখাতে পারি যে পার্সনের নাম লিখবো তার সোজা টাকা লিখবো, পার্সনের নাম লিখবো তার সোজা টাকা লিখবো, ডিটেলেও লেখা যায়। ডিটেলে লিখলে সেটা অনেক বেশি ক্লিয়ার হবে, নিজের সুবিধা মানে বুঝতে ঠিক আছে। যে 2000 কার কাছ থেকে তুমি কে তোমাকে জমা করেছে, তুমি যাকে প্রেজেন্ট করবে, এখানে যদি 2000 লিখেছো তার আগে নাম লিখে দিয়েছো, তাহলে সে বুঝতে পারবে যে এই কাস্টমার ডাইরেক্টলি জমা করেছে, এই কাস্টমার ডাইরেক্টলি জমা করেছে, ঠিক আছে। ঠিক আছে, এরপরে তাহলে এর পরের রিজন কি আছে আমরা দেখবো। তাহলে আমাদের ক্যাশ বুকের ডেবিট সাইড কমপ্লিট প্লাস পাসবইয়ের ডিপোজিট কমপ্লিট, না না ডিপোজিটের আরেকটা রয়ে গেছে, ইন্টারেস্ট রয়ে গেছে, অনেকগুলো যে ট্রানজাকশন আছে, আরেকটা ইন্টারেস্ট রয়ে গেছে এখন যেটা আমরা ফাইন্ড আউট করলাম, ইন্টারেস্ট। 350 টাকা যেটা হ্যাঁ 350, এটা করে নিলে কমপ্লিট। তাহলে 350 টাকা কি হয়েছে, ব্যাংক জমা করেছে, হ্যাঁ interest allowed by the bank but not deposited but not recorded in cash book। আচ্ছা তাহলে কোথায় বসবে, অ্যাডে না লেসে? অ্যাডে বসবে। ব্যাংক ইন্টারেস্ট নতুন একজন এসেছিল শুধু এতটাই লিখলে সাফিসিয়েন্ট হবে, ব্যাংক ইন্টারেস্ট অ্যালাউড বাই ব্যাংক, এর বেশি লেখার দরকার নেই, লিখতে পারো বাট নট রেকর্ডেড ইন ক্যাশ বুক, ঠিক আছে। অতটা ব্যাংক ইন্টারেস্ট অ্যালাউড বাই ব্যাংক কত, 350। তাহলে ক্যাশ বুকের ডেবিট সাইড কমপ্লিট, পাসবুকের ডিপোজিট কমপ্লিট। এরপরে আমরা চলে আসবো ক্যাশ বুকের ক্রেডিট সাইডে। ক্যাশ বুকের ক্রেডিট সাইডে দেখো, ক্রেডিট সাইডে কি হয়েছে, পেমেন্ট হয়েছে, পেমেন্ট কাকে কাকে পেমেন্ট হয়েছে, সবাইয়ের নাম কি তোমার পাসবুকে গিয়েছে, চেক করো, সবাইয়ের নাম কি তোমার পাসবইতে গিয়েছে, ইউনিয়ন নাম আছে কার নাম যায়নি, PIR এস মধুবান, এস শঙ্করন আর AK কুট্টি, AK কুট্টি আর PI পা, AK কুট্টি আর PI। এদেরকে কি সব কি হয়েছে, পেমেন্ট হয়েছে, তো পেমেন্ট হয়েছে, এটা খরচা হয়েছে স্যার, এই পাশে একটা পাসবই হ্যাঁ ক্রেডিট সাইড মানে চেক ইস্যু হয়েছে সবাইকে, চেক ইস্যু করেছে খরচের দিক। সবগুলোই কি তোমার পাসবইতে গিয়েছে, ডেবিট সাইডে দেখো কোনটা যায়নি সেটা ফাইন্ড আউট করো। একটা দুটো তিনটে আরেকবার চারটে বলো। পাঁচটা যায়। AK কুট্টি, AK কুট্টি না না এখন তুমি বলো কোনটা যায়নি, বলো আরেকবার বলো আমাকে। আমরা A আইপার, AK কুট্টি, S पे মধুবান, S মধুবান, S শঙ্করন আর M আইপা। আয়াপ্পা কোথায়, আইপা নিচে। এই চারটে তো, আর বাকি কটা চলে গেছে, বাকি স্যার উপরেরটা হয়নি, স্যার বাকি- উপরে যায়নি। তিন হাজার চারটে হবে তো তার মানে কটা গিয়েছে, একটা দুটো তিনটে চারটে ওখানে রিফ্লেক্ট হচ্ছে, পাঁচটা তো চারটে আছে, রিফ্লেক্ট হচ্ছে, পাঁচটা এখানে
ওখানে Transaction রিফ্লেক্ট হচ্ছে না, হয় না। 5টা রিফ্লেক্ট হচ্ছে না, 4টা রিফ্লেক্ট হচ্ছে। এরপরে দেখো তাহলে ভালো করে দেখো না তো মিলবে না লাস্টে, 5টা রিফ্লেক্ট হয়নি, 5জনকে তাহলে চেক দিয়েছো, তারা এখনো কি করেনি, প্রেজেন্ট করেনি। চেক দিয়েছো, তারা এখনো প্রেজেন্ট করেনি, তার ফলে তোমার ক্যাশ বইয়ের ব্যালেন্স বেড়ে আছে কি কমে আছে? এই ইভেন্ট ক্যাশ বইয়ের ব্যালেন্স কমে আছে। আর ক্যাশ বইতে এন্ট্রি করে তো দিয়ে দিয়েছো, কাউকে চেক দিচ্ছ মানে পেমেন্টের জন্য তো দিচ্ছ, ক্যাশ বইতে তো এন্ট্রি করে দিচ্ছ সাথে সাথে। সে এবার কবে টাকা নিল নিল না তুমি কি দেখছো সেটা? তুমি যখন প্রিন্ট আউট বের করছো তখন বুঝতে পারছো যে তারা কোনো পেমেন্ট নেয়নি। তাহলে ক্যাশ বইয়ের ব্যালেন্স এই 5টার জন্য কি হয়ে রয়েছে, মানে যেগুলোকে আমি রাউন্ড করে দিলাম, কমে আছে। ক্যাশ বইয়ের ব্যালেন্স কমে রয়েছে, বাড়াতে হবে, অ্যাডে লিখতে হবে। স্যার ওগুলো কিসে লিখবো, লেসে না অ্যাডে? অ্যাডে লিখবে। অ্যাডে লিখবো না, যেগুলো আমরা ট্রানজাকশন হয় না, রিফ্লেক্ট হয় না। লিখতে হবে বলতে গেলে এই প্রথমে চেক ইস্যুড Check issued but not yet presented for payment. but not yet presented for payment. presented for payment. আচ্ছা তাহলে এখানে পার্টির নামও দিতে পারো, পার্টির নাম দিলে অনেক বড় হয়ে যাবে। তো আমি অ্যাড করেই বলে দিচ্ছি কত কত আছে। 3000, হুম 5000, 5000, 12000, 12000, তারপরে 500, 500, 600, 600, 1100, 13100, 13000, 21100 মতো দেখো, 8 20 20 21,100 হবে। চেক করে দেখে না, 21,100 হচ্ছে। তারপরে স্যার যেটা রয়ে গেল স্যার ইন্টারেস্টটা শুরু হয়ে গেল, ইন্টারেস্টটা লিখতে না, ইন্টারেস্টটা লিখে দিয়েছি, ব্যাস হয়ে গেছে, এবার মিলাতে হবে। ব্যালেন্স করবো আরে না, এরই মধ্যে কি, আরো বাকি এবার তো আমার ক্রেডিট সাইড দেখা হয়ে গেল, ক্যাশ বইয়ের ক্রেডিট সাইড দেখে নিলাম, এরপরে আমাকে দেখতে হবে পাসবুকের উইথড্রাল, ওখানে কি কি এক্সট্রা রয়েছে, কি কি এক্সট্রা রয়েছে, এগুলো বাদ দিয়ে, এগুলো বাদ দিয়ে বলতে এই চারটে চারটে যে রিফ্লেক্ট হচ্ছে ওখানে, চারটে রিফ্লেক্ট হচ্ছে না, এই চারটে রিফ্লেক্ট হচ্ছে ওখানে, এই চারটে বাদ দিয়ে বাকি কি কি এক্সট্রা রয়েছে। ব্যাংক চার্জ, রেমিটেন্স টু লন্ডন, এই দুটো এক্সট্রা রয়েছে। ওটা লিখেই হবে। তাহলে রেমিটেন্স টু লন্ডন তুমি ইনস্ট্রাকশন দিয়েছো, সেই জন্য টাকা পাঠিয়েছে ব্যাংক, কিন্তু তুমি সেটা রেকর্ড করনি, ঠিক আছে। ওই রিজনে কি লেখা ছিল দেখো তো, রেমিটেন্স টু লন্ডনে কি লেখা, রিজনে কি লেখা আছে এখানে, ইন্টারেস্ট যে ডাইরেক্ট পেমেন্ট বাই ব্যাংক আন্ডারস্ট্যান্ডিং ইনস্ট্রাকশন। তাহলে কিভাবে লিখবে? আচ্ছা এর ফলে এফেক্ট কি হবে, ক্যাশ বইয়ের ব্যালেন্স বেড়ে আছে না কমে আছে, ক্যাশ বইয়ের ব্যালেন্স বেড়ে আছে না কমে আছে, রেমিটেন্স টু লন্ডনের জন্য বেড়ে আছে, রেকর্ড হয়নি, তাহলে কমাতে হবে, লেসে লিখতে হবে, লেসে লিখতে হবে। চলো লেসে লিখো, কি বলে লিখবে, লেখাটা আছে direct payment into the ওই রকম পুরো কপি করলে হবে না, স্যার লিমিটেড ঠিক আছে। রেমিটেন্স বলতে টাকা পাঠানো, তুমি যখন টাকা আউটসাইড ইন্ডিয়াতে পাঠাবে তখন তাকে বলা হয় রেমিট করা, আমার টাকাকে তুমি রেমিট করছো, পাঠাচ্ছ এক দেশ থেকে অন্য দেশ। আচ্ছা তাহলে রেমিটেন্স টু লন্ডন, রোটে লেখো made by bank, made by bank
as per instruction, as per instruction, 1000 ঠিক আছে, বাট নট রেকর্ডেডও লিখতে পারো, রেকর্ড হয়নি বলেই তো মিসম্যাচ হচ্ছে, ঠিক আছে। তাহলে কত লিখবে? 1000 টাকা। রেমিটেন্স টু লন্ডন মেড বাই ব্যাংক বাট নট as per instruction বাট নট রেকর্ডেড না লিখলে চলবে, কারণ সবই তো রেকর্ড হয়নি বলেই হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা রয়েছে ব্যাংক ইন্টারেস্ট না ব্যাংক চার্জ, ব্যাংক চার্জ, তাহলে এর ফলে কি হয়েছে? ক্যাশ বইয়ের ব্যালেন্স তো বেড়ে রয়েছে, কমাতে হবে, এটাও লেসে, কি লিখবে? ব্যাংক চার্জ ডিডাক্টেড বাই ব্যাংক বাট নট রেকর্ডেড, ব্যাংক চার্জ deducted by bank but not recorded. কত টাকা? 50। সব কিছু কনসিডার হয়ে গেছে, এবার ক্লোজ করে দাও। সব কিছু কনসিডার হয়ে গেছে, ক্লোজ করে দাও। তার মানে ব্যালেন্সটা বেরোবে। তাহলে প্রথমে অ্যাড এর কটা রয়েছে? অ্যাড এর 3টে রয়েছে, অ্যাড করে বাইরে বের করে দাও। 26,350 26,450। লাইন টেনে আউটারে বের করে দেবে, আউটার। দেখো এখানে কিভাবে লেখা রয়েছে, 3টে অ্যাড করে বাইরে লিখেছি, অ্যাডে ও রোমান 1 রোমান 2 রোমান 3 বলে 3টে তো অ্যামাউন্ট রয়েছে, এখানে দাগ দিয়ে এখানে বাইরে লিখে আউটার কলামে, বাইরে বলতে এই যে আউটার কলামে। ঠিক আছে, এরপরে তাহলে কি করবে? এরই নিচে দাগ দাও, এরই নিচে দাগ দিয়ে 26,450 এর নিচে দাগ দিয়ে ওপরের সাথে অ্যাড করো। উপরে কত আছে? 1400 আছে, অ্যাড করে ওরই নিচে বসাও, দাগের নিচে। তাহলে কত হবে? 27,850। 27,850। এখান থেকে মাইনাস কি কি হবে? এই যে 3টে আছে, 3টে অ্যাড করে আগে বাইরে লিখো, 3টে অ্যাড করে বাইরে লেখো। 2550 মাইনাস করলে কত হবে? ওটাই মিলছে, এবার দেখো 25,300 মিলে গেছে। অটোমেটিক মিলে যাবে, আর মাইনাস করার দরকার নেই। বুঝতে পারলে? যদি না মিলতো তাহলে তুমি কোথাও ভুলভাল করেছো, অ্যাডের আইটেম লেসে করে দিয়েছো, লেসের আইটেম অ্যাডে করে দিয়েছো, ঠিক আছে? এরপরে আমাকে বানাতে হবে কারেক্টেড ক্যাশ বুক। দেখো তুমি পাসবইকে তো কারেকশন করতে পারবে না, পাসবুক বই কার হাতে আছে? পাসবই কার হাতে আছে? ব্যাংকের আছে তো তুমি সেটা কিছু করতে পারবে? না। ক্যাশ বইকে তুমি কারেকশন করতে পারবে, কারণ ক্যাশ বই তোমার কাছে আছে। যদি কোনো এন্ট্রি না হয়ে থাকে, ধরো পাসবইতে ব্যাংক চার্জ কেটে নিয়েছে, কোনো পেমেন্ট ব্যাংক করে দিয়েছে, সেইগুলো তোমাকে রেকর্ড করে নিতে হবে, তো ওটাকে বলা হয় কারেক্টেড ক্যাশ বুক। যে এন্ট্রি ব্যাংকে হয়ে গেছে, ব্যাংকের স্টেটমেন্টে রিফ্লেক্ট করছে, সেই এন্ট্রিগুলোকেই তুমি যদি ক্যাশ বইতে রেকর্ড করে নাও, সেটাই হয়ে যাবে কারেক্টেড ক্যাশ বুক। তাহলে এখানে কি কি এন্ট্রি পাসবইতে রয়েছে কিন্তু ক্যাশ বইতে নেই? দেখো, যে এন্ট্রি ক্যাশ বইতে রয়েছে কিন্তু পাসবইতে নেই, সেগুলো তো কারেক্ট করতে পারবে না, মানে পাসবইতে কি কিছু করতে পারবে তুমি? কারণ সেটা তো ব্যাংকের হাতে রয়েছে, কাস্টমার প্রেজেন্ট করেনি, সে যেদিন প্রেজেন্ট করবে সেদিন রিফ্লেক্ট হবে।
কিন্তু যে এন্ট্রি তোমার পাস বইতে হয়ে গেছে মানে রিফ্লেক্ট হচ্ছে, ক্যাশ বইতে রিফ্লেক্ট হচ্ছে না, তাহলে তুমি যদি সেই এন্ট্রিকে কনসিডার করে নাও তাহলেই হয়ে যাবে কারেক্টেড ক্যাশ বুক। এটা তো ব্যাংক রিকনসিলেশন হয়ে গেল, এটা ব্যাংক রিকনসিলেশন হয়ে গেল। এরপরে যে পোর্শনটা আছে কারেক্টেড ক্যাশ বুক। কারেক্টেড ক্যাশ বুকে তুমি ক্যাশ বইতে যে এন্ট্রিগুলো রেকর্ড করনি সেইগুলোকে রেকর্ড করবে, তার ফলে একটা ব্যালেন্স বেরোবে, সেই ব্যালেন্সটা হবে কারেক্টেড ক্যাশ বুক ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার কারেক্টেড ক্যাশ বুক। এখানে কি তোমাদের দেওয়া আছে দেখো তো, বইতে কি দেওয়া আছে কারেক্টেড ক্যাশ বুক করার জন্য? ওখানেই শেষ। হুম, আপার লেভেল নয়, এটা কিছু আপার লোয়ারের কিছু নেই, নর্মাল। এটা বুঝতে পেরেছো কি পারোনি বলো, এতটা যে করলে? আচ্ছা, কারেক্টেড ক্যাশ বুক এখন করছি না, এর পরেরটাতে করবো। এটা আগে ওজন করেছি অ্যাড লেস অ্যাড করে দিলে না এটা কি হয়েছে সব বলছি আমি কিছু বুঝতে পারছি না এটা বলে জামা তারপরেরটা ছোট আছে দেখো, তাড়াতাড়ি দেখো। ফেসবুক ক্যাশ বইয়ের ওপেনিং ব্যালেন্স কত আছে? ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক 1,80,000 1,80,000 1,80,000 এখানে আর 1,00,000 আছে। এতে 2 লাখ রয়েছে। না এখানে না এখানে আপনার এখানে হ্যাঁ স্যার এখানে 2 লাখ আছে না স্যার, ওপেনিং ব্যালেন্স 2 লাখ আছে, ক্যাশ ওটা জমা করেছে। আচ্ছা সরি, আমি তো উল্টো দিকে রেখেছি, ঠিকই তো আছে, এই তো এদিকে রয়েছে। ও ব্যালেন্স ঠিক আছে ওই সাইডে থাকা মানে কি ব্যালেন্স? ওভারড্রাফট ব্যালেন্স। ব্যাংকে তোমার টাকা নেই, তোমার ধার হয়ে গেছে। নর্মাল ব্যালেন্স কোন সাইডে আছে? টু দিকে। ওপেনিং ব্যালেন্স টু ব্যালেন্স বিডি হয়, কিন্তু যখন সেটা উল্টো দিকে চলে গেছে তার মানে কি ওটা নর্মাল ব্যালেন্স নয়, ওভারড্রাফট ব্যালেন্স, মানে তোমার লোন হয়ে গেছে ব্যাংক থেকে। তো সে কারণেই দেখো তুমি যখন পাস বইতে দেখছো তখন কি দেখাচ্ছে? ডেবিট ব্যালেন্স দেখাচ্ছে। পাস বইয়ের ডেবিট ব্যালেন্স মানে কি? পাস বইয়ের ডেবিট ব্যালেন্স মানে কি? ক্যাশ বইয়ের ডেবিট ব্যালেন্স পাস বইয়ের ডেবিট ব্যালেন্স মানে হচ্ছে তোমার পাসবই ডেবিট লোন হয়ে গেছে। ক্যাশে এসেছে তুমি ব্যাংকে তোমার ব্যাংক স্টেটমেন্ট যদি থাকে দেখবে সবসময় সিআর থাকবে, সিআর। তো এখানে ডিআর এসে গেছে মানে কি? তোমার লোন হয়ে গেছে, লোন হয়ে গেছে। ডিআর এসে গেছে তার মানে কি? লোন হয়ে গেছে। লোন অ্যাকাউন্ট আর সে কারণেই দেখো ওখানে তাহলে উল্টো দিকে চলে গেছে ক্যাশ বইতে। নর্মালি কি থাকতো? যদি নর্মাল ব্যালেন্স হতো তাহলে এখানে সিআর ডিআর থাকতো না, কি থাকতো? সিআর থাকতো। ব্যাংক স্টেটমেন্ট যে দেখতে পাচ্ছ, ব্যাংক স্টেটমেন্টে সিআর থাকতো না, সরি ডিআর থাকতো না, সিআর থাকতো। আর নর্মাল ব্যালেন্স হলে ক্যাশ বইতে টু ব্যালেন্স বিডি থাকতো, বাই ব্যালেন্স থাকতো না। তাহলে ওভারড্রাফট ব্যালেন্স ওপেনিং এ কোনো প্রবলেম আছে? দুটোতেই ম্যাচ আছে। এবারে ক্লোজিং দেখো, ক্লোজিং এ সিডি কত আছে? 38,200 ক্যাশ বইয়ের হিসাবে সিডি কত আছে? ক্যাশ বইয়ের হিসাবে সিডি রয়েছে 38,200, কিন্তু পাসবইয়ের হিসাবে সিডি কত আছে? ওটা জমা আছে না ধার? 1,04,000 জমা না ধার? জমা ওই 1,04,000 কোথায়? ও ব্যালেন্সে সবার শেষ। ওপেনিং ব্যালেন্সে কোনো প্রবলেম? ওখানে 2 লাখ, এখানেও 2 লাখ। ক্লোজিং ব্যালেন্সে প্রবলেম রয়েছে, ক্লোজিং ব্যালেন্সে মিসম্যাচ রয়েছে। 38,200 দেখাচ্ছে
তোমার ক্যাশ বইতে ওভারড্রাফট ব্যালেন্স দেখাচ্ছে কি দেখাচ্ছে না বলো? 38,200। কে বললো যে স্যার বলেছে করুন একটু স্যার দেখুন 38,200 রয়েছে। আরে এই তো টু ব্যালেন্স সিডি 38,200 নিচে টোটাল দেওয়া আছে আমার আরো বেড়ে গেছে। স্যার পার কে বললো 38,200? না প্রথমে কি বললো নিচে 38,200 লেখা আছে আমি ওটাই দেখছি তখন থেকে নিচে 38,200 কেন লেখা 38,200 রয়েছে তোমার ব্যালেন্স সিডি রয়েছে, তার মানে উল্টো সাইডে রয়েছে। নর্মালি কোন সাইডে থাকে? বাইরের দিকে তার মানে এটা কি ব্যালেন্স? ওভারড্রাফট ব্যালেন্স। কিন্তু ব্যাংক স্টেটমেন্টে সেটা কি ওভারড্রাফট দেখাচ্ছে? সেটা কি হয়ে গেছে? ঠিক দিকে এসেছে। মানে ফেভারেবল ব্যালেন্স হয়ে গেছে। ক্যাশ বইয়ের হিসাবে তোমার ধার রয়েছে 38,200, কিন্তু পাসবইয়ের হিসাবে বলছে, ব্যাংক স্টেটমেন্ট বলছে কি না আমার 1,04,000 জমা আছে। বুঝতে পারলে? তো তোমার এই ধরনের মিসম্যাচ হওয়ার কারণ কি? তোমাকে রিকনসিলিয়েশন বানাতে হবে। স্যার দুটো কি মাইনাস হবে স্যার? কি মাইনাস হবে? না বলছি কারণ ওখানে ধরুন লোন ছিল, হ্যাঁ ব্যাংকে বাইকে 1,80,000 টাকা যেটা লোন হয়েছিল সেটা জমা হয়ে গেছে ওই জন্য সেটা তো তোর পাসবুকের তুই এতে করিস না, পাসবুকে করিস না। তোমার কি বুঝতে পারছো না? বুঝতে পারছি। ভারী কথা। মাসের শুরুতে তোমার ওখানেও 2 লাখ ছিল, এখানেও 2 লাখ ছিল, ওখানেও ধার এখানেও ধার, সমান সমান রয়েছে। বলছে দুটো বইতেও তোমার ঠিক ডেটা রয়েছে, ওখানেও যে ডেটা ছিল এখানেও সেই ডেটা রয়েছে। কিন্তু তোমার মাসের শেষে তুমি দেখতে পেলে যে ক্যাশ বইতে তোমার দেখাচ্ছে ব্যাংকের কাছে ধার আছে 38,200, কিন্তু পাসবই হিয়ের বলছে কি না তোমার তো ব্যাংকে জমা আছে। পাসবুক ব্যাংকের যে স্টেটমেন্ট সেই হিসাবে তোমাকে দেখাতে হবে। তাহলে এত মিসম্যাচের কারণ কি? ব্যাংক চার্জ কেটেছে। আচ্ছা ব্যাংক চার্জ কেটেছে, ইন্টারেস্ট দিয়েছে, হুম? ইন্টারেস্ট দিয়েছে, ব্যাংক চার্জ কেটেছে, তারপর কি ডি তাহলে ফরম্যাটটা কি হবে? ফরম্যাট ফর্মেটটা কি হবে? স্টার্টিং কোনটা দিয়ে করব? সিমিলারলি 38,200 পৌঁছাতে হবে কততে? 1,04,000 38,200 নেগেটিভে না পজিটিভে? নেগেটিভ। নেগেটিভ, কারণ তোমার তো ফেভারেবল ব্যালেন্স নয়, নেগেটিভ ব্যালেন্স, ওভারড্রাফট ব্যালেন্স। নেগেটিভে লিখবে। আর ক্লোজিং বলতে পাসবইয়ের যে ক্লোজিং এটা পজিটিভে লিখবে। 2 নম্বর কলমে তাহলে 38,200 থেকে পৌঁছাতে হবে কত? 1,04,000। 1,04,000, যেমন আগেরটাতে করলে সেরকম। আচ্ছা দেখো কতটা হয়, দেখা যাক। এটা বেশি বড় হবে না, 2-4টে লিখলেই হয়ে যাবে, কারণ একেবারে ছোট হয়েছে। তোমাদের ছক রেডি হয়ে গেছে? রেডি করে দিচ্ছি স্যার। তাহলে স্টার্টিং কিভাবে লিখবে? ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক কত দিয়ে স্টার্ট করবে? 23,000। 38,000। কোন ডেটে বানাবে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট? রিকনসিলিয়েশন 31 মার্চ 2019। as on 31st March 2019. Inner column, outer column, particulars, bank balance as per cash book কত আছে? as per cash book 38,200। এটা আমরা পজিটিভে লিখবো কি নেগেটিভে? নেগেটিভ। নেগেটিভে লিখবো, কারণ নেগেটিভ রয়েছে।
নেগেটিভ উইথিন ব্র্যাকেট লিখতে হবে নেগেটিভ চিহ্ন দেবো না উইথিন মাইনাস বোঝা যাবে অ্যাকাউন্টসে ওইভাবে নেগেটিভ দিতে নেই, ব্র্যাকেটের মধ্যে রাখলেই সেটা নেগেটিভ। ঠিক আছে, অ্যাড কিছু আইটেম হবে, লেস কিছু হবে, তো আলটিমেটলি তুমি পাবে কি পাবে, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক, $1,04,000 পৌঁছে যাবে, 1,04,000, 1,04,000। হুম, তাহলে কোনো আইটেম কি আইডেন্টিফাই করেছো এখন? করনি তো? আচ্ছা দেখো, তাহলে ডেবিট সাইডে কি কি রয়েছে আইটেম? তিনটে রয়েছে। টু ক্যাশ মানে ক্যাশ জমা করেছো, ক্যাশ জমা করেছো ব্যাংকে, ব্যাংক টু ক্যাশ হওয়া মানে জার্নাল এন্ট্রি দেখো ব্যাংক টু ক্যাশ, তার মানে ব্যাংকে জমা করেছো ক্যাশ। সিসিএল লিমিটেড এর কাছ থেকে চেক পেয়ে জমা করেছো, আশ্রমের কাছ থেকে পেয়েছো, আসারাম। তাহলে এই তিনটে কি ওখানে রিফ্লেক্ট হচ্ছে দেখো তো গিয়ে, না তো এই আসারামটা রিফ্লেক্ট হচ্ছে কি? বাই ক্যাশ হচ্ছে আর সিসিলিটি হচ্ছে আসারাম এ আসারাম নেই, ডিপোজিটে থাকার কথা, তাহলে কোন দুটো রয়েছে? সিআইএল রয়েছে আর ক্যাশ রয়েছে, এই দুটো তো। ঠিক আছে, তাহলে এ আশ্রম নেই, তাহলে এই আশ্রমের না থাকার কারণে কি হয়েছে, ক্যাশ বইয়ের ব্যালেন্স বেড়ে আছে কি কমে আছে? ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক, ক্যাশ বইয়ের হিসাবে ব্যাংকের ব্যালেন্স ওইটা না থাকার বেড়ে রয়েছে। বেড়ে আছে ক্যাশ কোনটার না থাকার কারণে? এ আশ্রম পাসবুকে না দেখানোর কারণে, এ আশ্রম এ আসারাম পাসবুকে না রিফ্লেক্ট হওয়ার কারণে ক্যাশ বইয়ের ব্যালেন্স বেড়ে রয়েছে। আমার এই দুটো তো রিফ্লেক্ট হচ্ছে, আমার এই দুটো তো রিফ্লেক্ট হচ্ছে, কিন্তু এইটা না রিফ্লেক্ট হওয়ার কারণে তোমার কি হচ্ছে, এইটা না রিফ্লেক্ট হওয়ার কারণে ক্যাশ বইয়ের ব্যালেন্স বেড়ে রয়েছে, বেড়ে রয়েছে কি নেই? বেড়ে রয়েছে। এইটার জন্য কি হচ্ছে বলো, ক্যাশ বইয়ের ব্যালেন্স বেড়ে রয়েছে, তাহলে কমাতে হবে। তাহলে লেসে লেখো, কি লিখবে? লেসে তো লিখবেটা কি? একই জিনিস লিখবে যে চেক বাট নট ইয়েট ক্লিয়ার, ক্লিয়ার হয়নি। চেক ডিপোজিটেড into bank but not yet cleared। কত টাকার চেক? এক্সাম্পলে কিন্তু সেটা স্যার অ্যাডে করা 2 লাখ ওটা আমি এখানে নেগেটিভ দিয়ে স্টার্ট করেছি না, ওরা উল্টো রকম স্টার্ট করেছে, আমি এখানে নেগেটিভ দিয়ে স্টার্ট করেছি 38,200। তাছাড়া ওরা তোমার প্রথমে রিরাইট ক্যাশবুক করেছে। ঠিক আছে, আগে কনসেপ্টটা বোঝো, ঠিক আছে, কনসেপ্টটা বোঝো, কখন অ্যাড করতে হবে পরে দেখা যাবে। 3 লাখ 50,000 টাকা ঠিক আছে, তাহলে কত টাকা আছে? 50,000। অ্যাডে হবে না লেস হবে? কিসে বললে? লেসেই তো বললে, তাহলে তোমরা কি অ্যাডেই লিখে দিয়েছো? ঠিক আছে, ঠিক আছে, দেখুন স্যার কত ভরসা করে আপনাকে। আচ্ছা চলো, যারা লিখে নিয়েছো তারা ঠিক করেছো। চেক ডিপোজিটেড
টু ব্যাংক কত আছে 2 লাখ 50,000 50,000 এরপরে এরপরে এসে যাও তাহলে এবার দেখতে হবে ডিপোজিট সাইডে ফার্স্ট বইয়ের ডিপোজিট সাইডে কি এক্সট্রা রয়েছে কি এক্সট্রা রয়েছে by interest on security or by dividend or পাসবই ডিপোজিট সাইডে কি এক্সট্রা রয়েছে 5,400 6,000 এই দুটো এক্সট্রা রয়েছে হ্যাঁ আছে কি নেই বলো এই দুটো থাকার ফলে কি হয়েছে ক্যাশ বইয়ের ব্যালেন্স বেড়ে আছে কি কমে আছে কমে আছে ক্যাশ বইয়ের ব্যালেন্স কমে রয়েছে হ্যাঁ। কারণ ক্যাশ বইতে তো এন্ট্রি নেই দুটো অ্যাড করতে অ্যাড করতে হবে ইন্টারেস্ট পেয়েছে কোথাও ইনভেস্ট করে রেখেছিল তাই তো ব্যাংক সেটা কালেক্ট করেছে ব্যাংকের অ্যাকাউন্টে জমা হয়েছে আর ডিভিডেন্ড পেয়েছে ডিভিডেন্ড মানে জানো তো কি শেয়ার কিনলে ডিভিডেন্ড পাওয়া যায় তাহলে বাড়াতে হবে তার মানে কোথায় লিখতে হবে এটা লিখতে হবে interest on securities and dividend collected by bank but not recorded in cash book cash book রেকর্ড হয়নি তাহলে একটা হচ্ছে টাকাগুলো বলো 6,000 আর 5,400 6,000 5,400 তাহলে টোটাল হয়ে যাচ্ছে 11,400 এরপরে আমরা কোন সাইড দেখে নেব ক্রেডিট সাইডে দেখো ক্রেডিট সাইডে গিয়ে দেখো সব পেমেন্ট কজনকে পেমেন্ট করেছো 1 2 3 4 চারটা পেমেন্টে কি রিফ্লেক্ট হচ্ছে চারটা পেমেন্টে কি রিফ্লেক্ট হচ্ছে ওই দণ্ডকাঠটা তিনটে নেই কোন তিনটে এসে আপনার পি পাঞ্জা পিএসবি আর আপনার এস শর্মা আর পি ব্যানার্জি ডি দণ্ডপাঠ শুধু আছে তাহলে 10,000 2,000 আর এদিকে 75,000 তিনটে নেই তার মানে টোটাল কত টাকা এখনো তোমার অ্যাকাউন্ট থেকে কাটেনি 1,85,000 1,87,000 তাহলে এর ফলে কি তোমার ক্যাশ বইয়ের ব্যালেন্স বেড়ে আছে না কমে আছে ক্যাশ বই ব্যালেন্স বেড়ে আছে বেড়ে নয় পেমেন্ট কমে আছে পেমেন্ট রেকর্ড হয়ে গেছে পেমেন্ট রেকর্ড হয়ে গেছে এখানে কিন্তু ওখানে তো রেকর্ড হয়নি পেমেন্ট খরচা বেড়ে আছে তাহলে কমে গেছে তাহলে কি করতে হবে বাড়াতে হবে বাড়াতে হবে কারণ কমে থাকলে বাড়াবো কাকে বাড়াতে হবে ক্যাশ বইয়ের ব্যালেন্স তাহলে অ্যাডে লেখো অ্যাডে লিখবে কি চেক issued but not presented for payment তাহলে ব্যাকেটে দেখিয়ে দাও যে 10,000 একটা রয়েছে 10,000 একটা রয়েছে 2,000 একটা রয়েছে আর একটা রয়েছে 1,75,000 টোটাল হচ্ছে তোমার 1,87,000 ঠিক আছে তার একটা এন্ট্রি আছে তাহলে বসিয়ে দিয়েছো বাইরে আউটারে বসিয়ে দাও আউটারে না ইনারেই বসাও একেবারে ফাইনাল যখন হবে তখন আউটারে ডান এরপরে আমরা তাহলে কোন সাইড দেখবো উইথড্রলের কি কি এক্সট্রা রয়েছে ওইগুলো বাদ দিয়ে আর কি ব্যাংক চার্জেস আর ইন্টারেস্ট এই দুটো তো 7,200 টোটাল
তাহলে কি বলতে পারি যে ব্যাংক চার্জেস অ্যান্ড ইন্টারেস্ট ডেবিটেড বাই ব্যাংক, ব্যাংক ডেবিট করে দিয়েছে, কিন্তু ব্যাংকে ডেবিট মানে খরচা করো, কিন্তু তোমার রেকর্ড হয়নি, তাহলে ক্যাশ বইয়ের ব্যালেন্স বেড়ে রয়েছে কি কমে রয়েছে? বেড়ে যাচ্ছে। কি করতে হবে? কমাতে হবে। লেসে লেখো। bank charges and interest, bank charges and interest debited by bank but not recorded in cash book। তাহলে টোটাল কত হচ্ছে? 5000 আর একটা হচ্ছে 1200, টোটাল হচ্ছে 6200। তাহলে আর কোনো আইটেম নেই, সব কমপ্লিট। তাহলে অ্যাডে চলে যাও, অ্যাডে দুটো রয়েছে, দুটো অ্যাড করলে কত হচ্ছে? 6000 না, 6200 তো বসিয়ে দিয়েছি অ্যাডে। তাহলে অ্যাডে দুটো রয়েছে, একটা হচ্ছে 11400 আর একটা হচ্ছে 1,87,000। তাহলে টোটাল হচ্ছে কত? 1,98,400। আর 38 তাহলে ওটা ওর সাথে কি হয়ে যাবে? অ্যাড করলে অ্যাড করতে হবে, এখানে অ্যাড মানে তোমার উপরেরটা মাইনাসে আছে, তাহলে মাইনাস হবে, বলো মাইনাস হবে কত? যোগ হয়ে যাবে তো স্যার, মাইনাস উপরটা মাইনাস আছে। যোগ হতো কিন্তু এই সিচুয়েশনে মাইনাস হবে, কারণ উপরেরটা মাইনাস আছে তো। কত হচ্ছে? 1,60,200। 60,000 কি করে হবে তোমার? 30 তো আচ্ছা 60 হবে, হ্যাঁ ঠিক আছে। 1,60,200 লেখো, ওরই নিচে লিখবে। তারপরে 1,60,200, 56,200 1,60,200। তাহলে এদিকে এদিকে দুটো যোগ করে দেখো কত হচ্ছে? 56,200। 56,200। 56,200 মাইনাস করলে মিলছে কি মিলছে না? লাইন টেনে দাও, মিলে যাবে। ঠিক আছে। এটার সাথে এটা বিয়োগ করলে 1,04,000। এরপরে রিরাইট ক্যাশ বুক পরের দিন করব। যে আমরা তো পাসবইকে কারেক্ট করতে পারবো না, কিন্তু আমরা ক্যাশ বইকে রিরাইট করতে পারি, যেগুলো রেকর্ড হয়নি সেগুলো রেকর্ড করে রিরাইট করতে পারি। তাহলে আজকে এই পর্যন্ত। আমার এটা কনফারেন্স